সারা দেশে বইছে ভোটের হাওয়া। পৌরসভা নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত হওয়ায় জয় পরাজয়ের হিসেব নিকেশ শুরু করেছেন প্রার্থীরা। বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে গণসংযোগে নামতে যাচ্ছেন বেগম জিয়া। অসন্তোষের পাশাপাশি উদ্বেগ আওয়ামী লীগের। পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে জনগণের মনে সন্দেহ। এরই মধ্যে প্রমাণও মিলেছে বললেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাপা চেয়ারম্যান এরশাদ। ভয়ভীতি দেখানো হচ্ছে, এইভাবে নির্বাচন করা অত্যন্ত কঠিন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির নিজামীর আবেদনের ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। পাল্টাপাল্টি যুক্তিতর্কের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হবে আপিল শুনানি। এবং 2018 সালের জুলাইয়ের পর তৈরি পোশাকের বিদেশি ক্রেতা সংগঠন অ্যাকর্ড অ্যালায়েন্সকে থাকতে দেওয়া হবে না। প্রশ্নই ওঠে না, একদিন এক সেকেন্ডও বাড়ানো হবে না। প্রবাসী সময়ের সঙ্গে রয়েছি আমি এজি মাহমুদ। পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভাগীয় এলাকায় জমে উঠেছে নির্বাচনী আলাপ আলোচনা। এরই মধ্যে বৈধতা নিশ্চিত হয় জয় পরাজয়ের হিসেব কষতে শুরু করেছেন প্রার্থীরা। আর পছন্দের প্রার্থী বাছাই নিয়ে ভোটারদেরও রয়েছে চুলচেরা বিশ্লেষণ। আমাদের ব্যুরো প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রার্থিতা নিশ্চিত হবার পর থেকে চট্টগ্রামের 10টি পৌরসভায় জমে উঠেছে নির্বাচনী পরিবেশ। এখানে 46 জন মেয়র প্রার্থী এবং 557 জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই চলছে ঘরোয়া বৈঠক। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মধ্য দিয়ে জনসংযোগ চালাচ্ছেন অনেকে। জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। যদি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় ইনশাল্লাহ আমরা জিতব। দলীয়ভাবে আমার সাথে কারো সম্পর্ক নয়, আমার সম্পর্ক সাধারণ মানুষের সাথে এবং সবার সাথে সমতালে আমার সম্পর্ক, প্রত্যেক দলের সাথে আমার সুসম্পর্ক। নির্বাচনে জয়ী হতে আচরণবিধির মধ্যে থেকেই বরিশাল অঞ্চলের প্রার্থীরা ছক কাটছেন জয় পরাজয়ের। এলাকাবাসীর কাছে গিয়ে জানান দিচ্ছেন মনোনীত হবার কথা। আর এলাকাবাসী বলছেন সমস্যার সমাধানের জন্য একজন যোগ্য প্রার্থী খুঁজছেন তারা। আমাদের এলাকায় অনেক রাস্তাঘাট কাঁচা আছে, অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান হবে এরকম একটা লোক খুঁজতেছি আমরা। প্রশাসন যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের মনে করেন ভোটগুলো প্রয়োগ করতে পারে। এদিকে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় 8 জন মেয়র প্রার্থীর মধ্যে 3 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনীত 5 মেয়র প্রার্থী সহ কাউন্সিলর প্রার্থীরা দলীয় ইমেজকে জয়ের হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছেন। খুলনায় স্থানীয় জনগণের মধ্যে কাজ করছে নির্বাচনী আমেজ। বিভিন্ন স্থানে জটলা করে মনোনীত প্রার্থীদের নিয়ে আলোচনা করছেন ভোটাররা। আর পছন্দের প্রার্থী নির্বাচনে নানা বিচার বিশ্লেষণ করছেন সাধারণ মানুষ। উন্নয়ন হয় বা আমরা দুটো খাতি ভর্তি পারি, গন্ডগোল ফ্যাসাদ নয়, সেই ধরনের মেয়র আমরা চাই। রাজশাহীতে যেসব স্থানে জনসমাগম বেশি সেসব স্থানে গিয়ে সারাদিন ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থীরা। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। এদিকে দেশের পথঘাট আর চায়ের দোকানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু পৌর নির্বাচন। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে তারা নিয়ে নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি। আর ভোটাররা বলছেন দেখে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো একটি ডেস্ক রিপোর্ট। যাচাই বাছাই শেষে প্রার্থিতা নিশ্চিত হওয়ার পরই নির্বাচনী মাঠে ব্যস্ত হয়ে পড়েছেন নরসিংদী পৌরসভার আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। নরসিংদী শহরকে মায়াময় শহর হিসেবে গড়ে তোলা, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি এবং আমি নতুন অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি এবং আমি মনে করি যে এই প্রকল্পগুলো শেষ করার জন্য আমার আরেকবার নির্বাচিত হওয়া প্রয়োজন। শুধু ঘরে ঘরে নয়, দিনাজপুর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করছেন প্রার্থীরা। আর ভোটাররা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এলাকার উন্নয়নকেই প্রাধান্য দিচ্ছেন। জনগণের সেবামূলক কাজ করবেন এরকম প্রার্থী যেন বিজয় হয় সে আশাবাদ কামনা করি। সোমবার সকাল থেকে ভোটারদের সঙ্গে দেখা করতে শুরু করেন বগুড়ার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন তারা। সুন্দর এবং সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে এই নির্বাচনী পরিসমাপ্তি ঘটুক, সেটি আমার কামনা। নিজেদের অবস্থান ধরে রাখতে টাঙ্গাইল কালিহাতী পৌরসভায় কৌশলে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। আর যোগ্য প্রার্থী নির্বাচনে হিসেব নিকেশে ব্যস্ত ভোটাররা। শিক্ষিত এবং যোগ্য প্রার্থী তাকে আমরা যাচাই বাছাই করে নিয়ে আমরা তাকে ভোট প্রয়োগ করব। পৌর
নির্বাচনকে ঘিরে 150 বছরের পুরনো নাটোর পৌরসভায় এখনও প্রার্থীদের তৎপরতা চোখে পড়েনি। আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীরা নিজ নিজ কার্যালয়ে ব্যস্ত নির্বাচনী আলোচনায়। 9 ডিসেম্বরের পর নির্বাচনী প্রচারণায় নামবেন বলে জানিয়েছেন তারা। বাসায় বসেই আমাদের নেতাকর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করছি, তারা আসছেন, আমি কথাবার্তা বলছি। এছাড়া জামালপুর, কুষ্টিয়া ও গাইবান্ধায় আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয় করতে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। 14 ডিসেম্বর প্রতীক বরাদ্দ করার দিন ধার্য থাকলেও দলীয় মনোনীত প্রার্থীদের 9 ডিসেম্বর থেকে প্রচার চালাতে বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনওয়াজ। সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। 9 তারিখ থেকে প্রচারণা আরম্ভ হবে, কে কিভাবে করবে সেটা তারা নিজেরা স্ট্র্যাটেজি ঠিক করে নেবে। তা আমাদের কথা হবে নির্বাচনে সুষ্ঠুভাবে করবে এবং নির্বাচনে যেন কোনো আমাদের বিধিভঙ্গ না হয়, আচরণ বিধিভঙ্গ না হয়। মূলত আমরা এটাই দেখব, যে ব্যক্তিটা স্বতন্ত্র দাঁড়িয়েছেন তার পরিচিতিটাই মূলত কাজে লাগবে। প্রতীক বললে একটু বাড়তি সুবিধা হয়, কয়দিনের জন্য একটু কমে যাবে, এটা বিরাট কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। এদিকে হাইকোর্ট মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচন স্থগিত করলেও সেই আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে সেখানে নির্বাচন হতে আর কোনো বাধা থাকবে না। পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে গণসংযোগে নামতে যাচ্ছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বেশ কয়েকটি জেলা সফর করবেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। তবে এ নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি উদ্বেগ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারেন এমন ব্যক্তিদের জন্য আরও গ্রহণযোগ্য আচরণবিধি প্রণয়নের তাগিদ দিলেন নির্বাচন পর্যবেক্ষণ সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণায় সংসদ সদস্যদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি জানানো হলেও তা প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশন। এ ঘটনার পর সংসদের বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এ সংক্রান্ত বিদ্যমান আচরণবিধিতে কোনো পরিবর্তন আসে কিনা এ নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। রোববার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ নিয়ে ধূম্রজাল দূর করে নির্বাচন কমিশন। জানানো হয়, রাষ্ট্রীয় সুবিধাভোগী নন এমন যে কেউ আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন। বিএনপি বিষয়টিকে স্বাভাবিক ও ইতিবাচক হিসেবে দেখলেও অসন্তুষ্ট আওয়ামী লীগ। কিন্তু এই সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় যে খুব একটা যৌক্তিক হয় না। সরকারি দল পরোক্ষভাবে চাপ দিচ্ছিল যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচার কার্যে অংশগ্রহণ না করতে পারেন। বিএনপির এই নেতা জানালেন, সব ঠিক থাকলে দল মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট চাইতে দেশের বিভিন্ন পৌর এলাকায় যাবেন বেগম জিয়া। সবাই আশা করছে তৃণমূল পর্যায় থেকে যে নেত্রী বিভিন্ন জেলায় কয়েকটি জায়গায় প্রতীকী হিসাবে উনি যাবেন এবং জনগণের কাছে ভোটের জন্য আবেদন করবেন। তবে এর বিরোধিতা করে আওয়ামী লীগের দায়িত্বশীল এই নেতা বলেন, এতে ভারসাম্য নষ্ট হবে নির্বাচনের। উনি একজন মন্ত্রীর মর্যাদা নিয়েই কিন্তু মাঠে উনি যাবেন। তো সেই ক্ষেত্রে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড বলে যে দাবি করে সবাই, সেটা কিন্তু থাকবে না। এদিকে রাষ্ট্রীয় পদে থাকা না থাকা সংক্রান্ত জটিলতা দূর করে আরো গ্রহণযোগ্য আচরণবিধি প্রণয়নের তাগিদ দিলেন নির্বাচন পর্যবেক্ষণ সংশ্লিষ্টরা। পদে আছেন বলে আপনি হাত পা বাঁধা, আর পদে নেই সুতরাং একেবারে মুক্ত স্বাধীন মানুষ, এই জায়গাটায় একটা কম্প্রোমাইজ ফর্মুলা নিয়ে আসতে পারলে ভালো হতো। পাশাপাশি বিভিন্ন জটিল ইস্যুতে নির্বাচন কমিশনের ভাবনার পরিসর আরো প্রসারিত করারও পরামর্শ দিলেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের এই দায়িত্বশীল ব্যক্তি। বাঞ্ছনীয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন পৌরসভা নির্বাচনে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের বিদ্রোহী প্রার্থীদের কারণে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। তারা বলছেন, নির্বাচনে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে শক্ত হাতে পরিস্থিতি সামাল দিতে হবে আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার অভাবেই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোর অন্যতম কারণ বলেও মনে করেন তারা। তাসনিয়া জেসি জানাচ্ছেন বিস্তারিত। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ৮০ জন এবং বিএনপির ৫০-এর অধিক প্রার্থী বিদ্রোহী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনে। ইতোমধ্যে এসব বিদ্রোহী প্রার্থী দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছেন নিজ নিজ দলে। মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলে অনেক জায়গায় ঘটেছে প্রার্থীদের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনাও। নির্বাচন পর্যবেক্ষকদের মতে, রাজনৈতিক আদর্শ থেকে ক্রমশ রাজনৈতিক দলগুলোর সরে নেতৃত্বের প্রতি আস্থাহীনতা বিদ্রোহী প্রার্থী তৈরির মূল কারণ। যে কোনো মূল্যে
আপনার মাঠে থাকতে হবে, সেই প্রবণতা থেকে অনেকে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন। নেতৃত্বের প্রতি আস্থাহীনতাও কিঞ্চিত কাজ করে এর পেছনে। আনুষ্ঠানিকভাবে যদি একটা স্পেস নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে অবস্থান না করতে পারেন, তাহলে আপনি একজন নোবডি পার্সনে, মানে ওই ধরনের একটা ব্যক্তিত্বে পরিণত হচ্ছেন। এক, পার্টির ভিতরে ডিসিপ্লিন থাকে না। 2, পার্টির ভিতরে গণতন্ত্র থাকে না। 3, পার্টির ভিতরে প্রতিযোগিতার ধারা থাকে না। তাদের আশঙ্কা, পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের কারণে সৃষ্ট যে কোনো ধরনের সহিংসতার ঘটনা নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভোটের ফলাফলে। নির্বাচনের আগের পরিবেশ কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত হয়ে গেছে। নির্বাচনের দিন যে সংঘর্ষ হবে না, এ কথা তো আমরা বলতে পারবো না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে লোকবলের যে ব্যাপারটা, সেটি আপনার ডিপ্লয় করার জন্য এটা যথেষ্ট চ্যালেঞ্জিং। ধাপে ধাপে পৌরসভা নির্বাচনের আয়োজন করা হলে এক্ষেত্রে সুব্যবস্থাপনা তুলনামূলক ভালো হতে পারত বলেও মনে করেন এই দুই পর্যবেক্ষক। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। সোমবার বিকেলে রংপুরে তার নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড মানুষ ভুলে যাবে, কিন্তু এই বিষয়ে মানুষের মনে সন্দেহ আছে, আমার মনে সন্দেহ আছে। ইতিমধ্যে তার প্রমাণ আমরা পেয়েছি। 18 জায়গায় আমাদের প্রার্থীকে 18 জায়গার প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করতে দেয় নাই, তাদের থ্রেট করা হয়েছে। এখনো অনেকে ভয়ভীতি দেখানো হচ্ছে যে তোমার নমিনেশন দিবে না। আমি চাই যে নির্বাচন করি, কিন্তু এইভাবে নির্বাচন করা অত্যন্ত কঠিন। নাইকো দুর্নীতি মামলা বৈধ বলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে মামলার বিচার কাজ স্থগিতেরও আবেদন করেছেন তিনি। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করেন বেগম জিয়ার আইনজীবীরা। গত 30 নভেম্বর হাইকোর্টের নির্দেশে নাইকো মামলায় আত্মসমর্পণ করে জামিন নেন বেগম জিয়া। আগামী 28 ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 9-এর বিচারক আমিনুল ইসলামের আদালতে এই মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে। এর আগে গত 18 জুন নাইকো মামলা বাতিল চেয়ে বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়ে মামলার বিচার শুরুর আদেশ দেন হাইকোর্ট। কানাডীয় কোম্পানি নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকার ক্ষতির অভিযোগে বেগম জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। একই ঘটনায় 2টা মামলা, একটা বাতিল হয়ে গেল একজনের বিরুদ্ধে, আরেকজন চলবে। সংক্ষুব্ধ বেগম খালেদা জিয়া এই জন্য উনি আপিল করেছেন আজকে, এবং মহামান্য আপিল ডিভিশনের সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন আপিল করেছেন। এটা যথানিয়মে শুনানি হবে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিলে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ। মঙ্গলবার উভয় পক্ষের পাল্টাপাল্টি যুক্তি খণ্ডনের মধ্য দিয়ে নিজামীর আপিল শুনানি শেষ হবে। নিজামীর মৃত্যুদণ্ডের সাজা বহালের পক্ষে সোমবার প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এদিন সকাল 10:30 থেকে প্রায় 2 ঘণ্টা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন তিনি। শুনানিতে তিনি বলেন, আলবদরের প্রধান হিসেবে বুদ্ধিজীবী হত্যার দায়ে নিজামীর মৃত্যুদণ্ডের সাজাই একমাত্র কাম্য। এর আগে গত 2 ডিসেম্বর আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে গত বছরের 29 অক্টোবর জামায়াতের এই নেতাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। পরে এই রায়ের বিরুদ্ধে 23 নভেম্বর আপিল করেন তিনি। বুদ্ধিজীবী হত্যার ব্যাপারে এই বুদ্ধিজীবী পরিবারগুলো শুধু বিচার প্রার্থী না, সারা দেশের মানুষ আজকে বুদ্ধিজীবী হত্যার বিচার প্রার্থী, এবং তারা সবাই এই ন্যায় বিচার চায়। এবং এই অপরাধের জন্য ন্যায় বিচার একটিভাবেই হতে পারে, সেটা হলো এই আসামির মৃত্যুদণ্ড দেওয়া। এবং যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে, সেটাকে বহাল রাখা। প্রবাসী সময় আরও থাকছে। দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কের পাশের সব অনুমোদনহীন স্থাপনা অপসারণের নির্দেশ হাইকোর্টের। দু সালের জুলাইয়ের পর বাংলাদেশে তৈরি পোশাকের বিদেশি ক্রেতা সংগঠন অ্যাকর্ড অ্যালায়েন্সের কার্যক্রম পরিচালনার মেয়াদ 1 মুহূর্তের জন্য বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে
একথা বলেন তিনি। এ সময় তিনি দাবি করেন, উন্নত বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ বিদেশিদের জন্য নিরাপদ জায়গা। অ্যাকর্ড অ্যালায়েন্সের মেয়াদ শেষ হবে 2018 সালে জুলাই। তারা চেষ্টা করছে আরো বাড়াবার জন্য, প্রশ্নেই ওঠে না। একদিন 1 সেকেন্ডও বাড়ানো হবে। টার্কিতে 95 জন বোম ব্লাস্টে নিহত হয়েছেন। এই সেদিন ফ্যামিলি প্ল্যানিং অফিসে ঢুকে ইউনাইটেড স্টেটস আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রে 10 জনকে গুলি করে হত্যা করেছে এবং প্রতিদিন হত্যা সংঘটিত হচ্ছে এবং যে সংগঠিত করে তাকে সাথে সাথে মেরে ফেলে। তার জন্য মানবাধিকার নেই, আর আমরা এরেস্ট করলে মানবাধিকার। অন্য সিটি কর্পোরেশনের মতো এবার রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসিন্দাদের জন্য প্রণয়ন করা হচ্ছে মহানগরী পুলিশ। সোমবার সকালে সচিবালয়ে রংপুর ও গাজীপুরের জন্য আলাদা 2টি পুলিশ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রংপুর ও গাজীপুরের জন্য নতুন এই পুলিশ আইনের বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরা হয়। এরপর ওই দুটো সিটি কর্পোরেশনের বাসিন্দাদের জন্য অধিকতর পুলিশি সেবা নিশ্চিত করতে এই আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভিন্ন সাম্প্রতিক কর্মকাণ্ড সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য। গাজীপুর মহানগরী পুলিশ আইন 2015 এবং রংপুর মহানগরী পুলিশ আইন 2015 সেগুলো বিবেচিত হয়েছে। এটা করা হয় মূলত যে ওই এলাকার জনগণকে অধিকতর আইনি এবং পুলিশি সেবা প্রদানের জন্য। মন্ত্রিসভা কতগুলো পর্যবেক্ষণ দিয়ে ওগুলো আমাদের দেশের তৎপরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং এগুলো এখন আইন মন্ত্রণালয়ে যাবে, ভেটিং হবে এবং আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী যেভাবে আইন হয় সেইভাবে আইনগুলো প্রণীত হবে। পৌরসভা নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের নেতারা। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তারা কথা বলেন। দেশে গণতন্ত্র নেই বলেও দাবি করেন এ সময় বিএনপি নেতারা। জঙ্গিবাদ রোধে সকল রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা প্রয়োজন বলেও মন্তব্য তাদের। আমাদের দেশে করুণ অবস্থা বর্তমান বিরাজ করছে। এ থেকে একমাত্র মুক্তির পথ সমঝোতার ভিত্তিতে, ঐক্যের ভিত্তিতে আসুন আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি। পৌর নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে আগামী নির্বাচনে। এটা সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষা হবে। বাংলাদেশে যদি জঙ্গিবাদের উত্থান হয় আমাদের ভবিষ্যৎ হবে অত্যন্ত অনিশ্চিত। অবিলম্বে সরকারের উচিত হবে সর্বদলীয় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ করা। দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, তবে যে জঙ্গি তৎপরতা রয়েছে তা জামায়াতের ভেতর থেকে সৃষ্টি বলে মন্তব্য করেছেন মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় বলা হয়, যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকরে পাকিস্তানের প্রতিক্রিয়াই প্রমাণ করে জামায়াত এখনও পাকিস্তানের চর হিসেবেই কাজ করছে। সাংগঠনিকভাবে আইএসের এখনো অস্তিত্ব বাংলাদেশে গড়ে ওঠেনি, তবে যেখানে জামাত ইসলামীর মতন সন্ত্রাসী দল আছে সেখানে আইএসের থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যেমন আনসারুল্লাহ বাংলা টিম বলেন, জেএমবি বলেন, এদের অরিজিন কোথায়, এদের মানসিকতা গঠন কোথায় হয়েছে? এই দেশের সন্ত্রাস যদি বন্ধ করতে হয় জামাত ইসলামীর অ্যাক্টিভিটিসকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের মূল প্রাণ, তাদের জামাত ইসলামীর শক্তি, আর্থিক প্রতিষ্ঠানগুলিকে অবিলম্বে জনগণের মালিকানায় আনতে হবে। প্রবাসী সময় আরও থাকছে। বিপিএল এর প্লে অফ নিশ্চিত করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। বরিশালকে 7 উইকেটে হারিয়েছে কুমিল্লা। সিলেটের বিপক্ষে 8 উইকেটের বড় জয় রংপুরের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ট্রাফিক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কের পাশের সব অনুমোদনহীন স্থাপনা অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি জিনা তারা ও বিচারপতি এ কে এম শহীদুল হকের বেঞ্চ এ রায় দেন।
এছাড়াও রিট আবেদনের শুনানি শেষে চালকদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস, মহাসড়কে রোড ডিভাইডার তৈরি সহ কয়েক দফা নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পথচারী চলাচলে প্রয়োজনীয় স্থানে আন্ডারপাস ও স্কুল সিলেবাসে ট্রাফিক নিয়ম অন্তর্ভুক্ত করতে বলেছেন আদালত। এছাড়াও সরকারকে মোটরযান আইনের অপরাধের সাজা ও জরিমানা বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। গাজীপুরের ডুয়েটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। এতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, সোমবার বিকেলে ডুয়েটে ছাত্রলীগের দু গ্রুপ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের হলের আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে। এতে দুপক্ষের অন্তত 10 জন আহত হয়। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিতের পাশাপাশি ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সন্ধ্যা 6টার মধ্যে ছাত্ররা হল ছেড়েছেন এবং আগামীকাল সকাল 8টার মধ্যে ছাত্রীদেরও হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এবারে প্রবাসের কিছু খবর। বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ব্রাসেলসের এক হোটেলে আয়োজিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সহসভাপতি শহীদুল হক। নিরঞ্জন রায়ের পরিচালনায় সভায় বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদ বেলজিয়ামের সভাপতি বাবু বিধান দেব, বেলজিয়াম আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক এইচ কবির পিকু, আব্দুল সালাম ভুইয়া সহ আরও অনেকে। সে সময় বেলজিয়াম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম রেজাউল করিম পান্নার অবদানের কথা স্মরণ করা হয়। সবার উপরে জীবন সত্য, এই স্লোগান নিয়ে নাট্যদল থিয়েটারের আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চলছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব থিয়েটার সপ্তাহ 2015। পাশাপাশি জাতীয় চিত্রশালার বিভিন্ন গ্যালারিতে চলছে আলাদা চিত্র প্রদর্শনী। সপ্তাহব্যাপী থিয়েটার উৎসবের সোমবার ছিল চতুর্থ দিন, তাই সন্ধ্যা থেকেই জাতীয় নাট্যশালায় আসতে শুরু করে দর্শকরা। এদিন মঞ্চস্থ হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক মুক্তধারা। এতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার সহ আরো অনেকে। উৎসবের 4 দিন গড়ালেও দর্শক সংখ্যা ছিল কম। এজন্য রাজধানীর যানজটকে দায়ী করেছেন প্রখ্যাত নাট্যাভিনেতা রামিন্দু মজুমদার। প্রথম দিন তো আমরা খুব আশাতীত সাড়া পেয়েছি, পরবর্তীকালে স্বাভাবিকভাবে একটু দর্শক কমতে থাকে। দর্শক না আসার প্রধান কারণ হচ্ছে যানজট। এর বিকল্প একমাত্র হতে পারে যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় নাটক মঞ্চায়নের উপযোগী যদি ব্যবস্থা করা যায়, তাহলে দলগুলো গিয়ে সেসব জায়গায় নাটক করতে পারে। অন্যদিকে জাতীয় চিত্রশালার গ্যালারি 1 ও গ্যালারি 5-এ চলছে চিত্রশিল্পী সাইদ আহমেদ ও আরিফ শাহিনের আলাদা চিত্র প্রদর্শনী। দ্বিতীয়টি চলবে 13 ডিসেম্বর পর্যন্ত। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। কেরানীগঞ্জের চুনকুটিয়ায় বিউটি পার্লারে বিস্ফোরণে এক নারী গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহতের বড় ভাই জানান, সোমবার বিকেলে রূপচর্চা করতে ওই পার্লারে যান তার বোন। পার্লারে বিদ্যুৎ না থাকায় মোমবাতি নিয়ে টয়লেটে প্রবেশ করলে সেখানে আগুন ধরে বিস্ফোরণ হয়। পরে স্থানীয়রা দগ্ধ শিল্পী বেগমকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। পার্লারে গেছে, যাওয়ার পরে ভিতরে মম নিয়ে ভিতরে ঢুকাতে যাচ্ছে, ঢোকানোর সময় মানে একটা শব্দ হয়েছে। এই ঘটনা হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন কি হয়েছে না হয়েছে ওটা দেখার সময় পাইনি, আমরা চলে আসছি এবার। ঘটনা বুঝছেন, এখন এই যে ট্রিটমেন্ট হওয়ার পরে কি হয় না হয় যায় দেখুন আমাদের এলাকারই। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগে দিন কাটাচ্ছেন প্রবাসী বাঙালিরা। একদিকে রয়েছে যে কোনো সময় রোষান হলে পড়ার আতঙ্ক, অন্যদিকে মুসলিম হওয়ায় সুবিধা বঞ্চিত হওয়ার আশঙ্কা। নিউ ইয়র্কের মেয়র প্রবাসীদের এ বিষয়ে আশ্বস্ত করলেও সন্তানদের লেখাপড়া নিয়ে চিন্তিত অনেক অভিভাবক। আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজপথে মোমবাতি জ্বালিয়ে ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বাঙালিরা। এ সময় ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানান তারা। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশে বিদেশে সবাইকে এক হয়ে কাজ করারও আহ্বান জানানো হয়। আগামী দিনও
আমাদের কমিউনিটিকে নিরাপদ করার জন্য। স্যান বার্নার্ডিনোতে গেল বুধবার পাকিস্তানি বংশোদ্ভূত 2 গ্রিন কার্ডধারী হামলা চালানোর ঘটনায় এখন আতঙ্কিত প্রবাসী বাঙালিরা। যারা আমরা মুসলমান এবং দাঁড়িয়ে রাখছি এবং টুপি মাছে আছে তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে এবং তাদের কর্মক্ষেত্রেও এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করতেছে। তো ভবিষ্যতে আমরা আরো দুশ্চিন্তিত যে ইন ফিউচার আমাদের কি অবস্থা যে দাঁড়াবে। ইসলামের নামে প্রবাসীদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনা প্রবাসী মুসলমানদের কর্মসংস্থানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা তাদের। রাস্তাঘাটে অনেক সময় অনেক মুসলিম বিদ্বেষী থাকতে পারে বা অনেকে একটা আক্রোশের মুখোমুখি হয়ে অনেকে আক্রমণ করতে পারে আমাদেরকে। সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে খুব চিন্তিত। অভিবাসী হিসেবে সন্তানদের শিক্ষা জীবন নিয়েও উদ্বিগ্ন তারা। বাচ্চাদের নিয়ে অবশ্যই এখানে অরিড আছে, এরকম ঘটনা যদি হতে থাকে তো মুসলমানদের অস্তিত্বই নষ্ট হয়ে যাবে একসময়। এর আগে প্রবাসীরা জ্যাকসন হাইটসে স্যান বার্নার্ডিনো হামলার নিন্দা জানাতে এক সমাবেশের আয়োজন করে। সময় সংবাদ, নিউ ইয়র্ক। এদিকে বিশ্ব থেকে সন্ত্রাস নির্মূল করতে হলে মুসলমানদের পাশে নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলার পর যুক্তরাষ্ট্রে মুসলমানদের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে, ঠিক সে সময় ওবামার পক্ষ থেকে এমন বক্তব্য এলো। চরমপন্থীরা চাইছে মার্কিনীদের মধ্যে বিভেদ তৈরি করতে, কিন্তু আমাদের মনে রাখতে হবে মুসলমানরা আমাদেরই অংশ। তাদের সন্দেহ ও ঘৃণার নজরে দেখা যাবে না। আমরা যদি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সফল হতে চাই তাহলে মুসলমান বন্ধুদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে আমাদের। সন্ত্রাস দমনের প্রয়োজনে বিশ্বের যে কোনো দেশে কাজ করবে আমাদের সামরিক বাহিনী। এবারে বিপিএল এর খবর। দুর্দান্ত জয়ে প্লে অফ নিশ্চিত করল সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। সিলেটের ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণের দিনে রংপুর জিতেছে 8 উইকেট। মিরপুরের টস হেরে আগে ব্যাট করে সাকিব সানিদের দুর্দান্ত বোলিংয়ে বিপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর 59 রানে অল আউট হয় সিলেট। জবাবে 2 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে রংপুর রাইডার্স। বরিশাল বুলসের বিপক্ষে সিলেটের দুর্দান্ত জয়ে জমে উঠেছিল বিপিএল এর প্লে অফে জায়গা করে নেবার লড়াই। তাই বরিশালকে বিপিএল এর সর্বনিম্ন দলীয় স্কোরে লজ্জা দেওয়া সিলেটের দিকে এদিন স্পটলাইটটা একটু বেশি। কিন্তু প্রতিপক্ষ যে রংপুর, যার কাণ্ডারি আবার সাকিব আল হাসান, তাই তো শুরুর আগেই যেন সিলেটের শেষের ইঙ্গিত। ইনিংসের প্রথম ওভারেই মুনাফিরাকে ফিরিয়ে দেন আরাফাত সানি। সিলেটের আগের ম্যাচের সেরা জুনায়েদ সিদ্দিকীও টেকেননি বেশিক্ষণ। আরাফাতের স্পিন বিষে নীল হয়ে আউট হলেন 5 রানে। এরপর সিলেটের ব্যাটসম্যানরা যেন প্রতিযোগিতায় নামেন কে কার আগে আউট হবেন। মুশফিক, আফ্রিদি, বোপারা, মিলন, সোহান কেউই 2 অঙ্কের স্কোর স্পর্শ করতে পারেননি। উইকেট নিয়ে আলোচনা হতে পারে, তবে সিলেটের ব্যাটসম্যানদের আউট হবার ঢংও হতে পারে আলোচনার বিষয়। সিলেটকে চোখ রাঙাচ্ছিল বিপিএল এর সর্বনিম্ন দলীয় স্কোরটা নিজেদের নামে করে নেবার, কিন্তু হঠাৎ ব্যাটসম্যান হয়ে উঠলেন পাকিস্তানের সোহাইল তানভীর। সিলেটের একমাত্র ব্যাটসম্যান হিসেবে 2 অঙ্কের স্কোর স্পর্শ করা সোহাইল তানভীরের 20 রানে বিপিএল এর সর্বনিম্ন দলীয় স্কোরের লজ্জা এড়িয়ে 59 রানে অল আউট হয় সিলেট। রংপুরের সানি 4টি, নবী 3টি ও সাকিব 2টি উইকেট নেন। জবাবে দলীয় 5 রানে ওপেনার সিমন্সকে হারিয়ে রংপুরের শুরুটাও হয় নড়বড়ে। পুরো আসরে বিবর্ণ সৌম্য এদিনও পারেননি ভালো কিছু করতে। মোহাম্মদ শহীদের শিকার হয়ে ফেরেন 11 রানে। তবে অধিনায়ক সাকিবের ব্যাট বলে দেয় মিরপুরের উইকেট রান তোলা কঠিন কিছু নয়। 24 বলে 29 রানে অপরাজিত থেকে 10 ওভার ও 8 উইকেট হাতে রেখে দলকে জয় এনে দেন সুপার সাকিব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দিনের প্রথম ম্যাচে আহমেদ শেহজাদের অপরাজিত 76 রানের সুবাদে বড় জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশাল বুলসকে 7 উইকেটে হারিয়ে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করে মাশরাফি বিন মুর্তজার ভিক্টোরিয়ান্স। মিরপুরে আগে ব্যাট করে 6 উইকেটে 105 রান করে বরিশাল। জবাবে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা। মিরপুরের উইকেট যেন বোলারদের স্বর্গ আর ব্যাটসম্যানদের আতঙ্কের নাম। বিপিএল এর 23 নম্বর ম্যাচ যেন তারই উদাহরণ। জিতলেই প্লে অফ নিশ্চিত, এমন সমীকরণ সামনে রেখে মুখোমুখি কুমিল্লা ও বরিশাল।
টি-20 ম্যাচে সচরাচর দেখা যায় টস জয়ী দল আগে ব্যাট করে লড়াকু এক টার্গেট দিতে চায় প্রতিপক্ষকে। তবে উল্টো চিত্র মিরপুরে। স্লো আর লো উইকেটে টস জিতে আগে বল করাটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। নিয়মের বাইরে গেলেন না কুমিল্লার অধিনায়ক মাশরাফি। টস জিতে নিলেন বোলিং এর সিদ্ধান্তই। চোটের কারণে এ ম্যাচেও বল করেননি ম্যাশ। ইনজুরির শিকার হয়ে মাঠের বাইরে ছিলেন নুয়ান কুলাসেকারাও। সেরা দুই অস্ত্রকে হারালেও কুমিল্লার বোলিং এর ধার কমেনি এতটুকু। আবারও ব্যর্থ ক্রিস গেল, পারেননি ছক্কার বৃষ্টি ঝরাতে। দলীয় 21 রানে ব্যক্তিগত 8 রান করে শোয়েব মালিকের বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটিং সেনসেশন গেল। 15 রান করে ড্যারেন স্টিভেন্সের শিকার হন এভিন লুইসও। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে সামিল হন মেহেদি মারুফ আর রনি তালুকদারও। তবে পঞ্চম উইকেটে 38 বলে 43 রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদুল্লাহ ও সাব্বির রহমান। 26 রান করে মাহমুদুল্লাহ বোল্ড হয়ে ফেরেন আবু হায়দার রনির বলে। লঙ্কান পেসার কুলাসেকারের বদলে জায়গা পাওয়া কামরুল ইসলামের দারুণ এক স্লোয়ারে কাটা পড়েন সাব্বির। শেষ পর্যন্ত 6 উইকেটে 105 রানের সংগ্রহ পায় বরিশাল বুলস। 106 রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারের প্রথম বলেই 0 রানে আউট লিটন দাস। দলীয় 14 রানে কুমিল্লার আরেক ওপেনার ইমরুল কায়েসও বিদায় নিলে ইঙ্গিত মেলে নাটকীয় কিছু। কুমিল্লার আগের ম্যাচে জয়ের নায়ক শোয়েব মালিক এদিন দেখাতে পারেননি ঝলক। 8 রানে ফিরে গেলে কুমিল্লার স্কোর দাঁড়ায় 3 উইকেটে 48। তবে এক পাস সামনে রেখে রানের চাকা সচল রাখেন আহমেদ শেহজাদ। 10-4 আর 1 ছক্কায় অপরাজিত থাকেন 76 রানে। তাকে সঙ্গ দেয়া আশার জাইদি অপরাজিত থাকেন 20 রানে। 15 বল হাতে রেখে প্লে অফে পৌঁছে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে বইছে ভোটের হাওয়া। পৌরসভা নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত হওয়ায় জয় পরাজয়ের হিসেব নিকেশ শুরু করেছেন প্রার্থীরা। বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে গণসংযোগে নামতে যাচ্ছেন বেগম জিয়া। অসন্তোষের পাশাপাশি উদ্বেগ আওয়ামী লীগের। পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে জনগণের মনে সন্দেহ, এরই মধ্যে প্রমাণও মিলেছে বললেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাপা চেয়ারম্যান এরশাদ। ভয়ভীতি দেখানো হচ্ছে, এইভাবে নির্বাচন করা অত্যন্ত কঠিন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির নিজামীর আবেদনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। পাল্টাপাল্টি যুক্তিতর্কের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হবে আপিল শুনানি। এবং 2018 সালের জুলাইয়ের পর তৈরি পোশাকের বিদেশি ক্রেতা সংগঠন অ্যাকর্ড ও অ্যালায়েন্সকে থাকতে দেওয়া হবে না। প্রশ্নই ওঠে না, একদিন 1 সেকেন্ডও বাড়ানো হবে না। দর্শক, এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।